হোমস্টেটা কি তবে সত্যি ভুতুড়ে, নাকি অন্য কিছু রহস্য আছে? যে কাল মাঝরাতে এখানে বসেছিল চুল খুলে, এটা তারই চুল ছেঁড়া। সেই ওয়াচ টাওয়ারের জানলা দিয়ে লম্বা চুল ঝুলিয়ে কেউ যেন দাঁড়িয়ে আছে। ওদের কানে ভেসে এলো বিড়বিড় করে কথা বলার শব্দ। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে জানতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সেই হোমস্টেতে ওদের ঘরে এক গুচ্ছ চুল ছেঁড়া দেখে ওরা তিনজনেই যখন ভয়ে কাবু, তখনই দরজায় টোকা পড়তেই চমকে উঠল তিনজন। হোমস্টেটা কি তবে সত্যি ভুতুড়ে? আর কাল মাঝরাতে ওরম বিড়বিড় করে কে কথা বলছিল, যেটা শুধু উপাসনাই শুনতে পেল? এরপর যা যা হতে চলেছে ওদের সাথে শুনলে ভয়ে কাঁটা দেবে গায়ে। আর আগেই বলেছি, লম্বা চুল আর রাশ হালকা মানুষেরা কিন্তু খুবই সাবধানে। ক্রমশ জানতে পারবে এরকম আমি কেন বলছি। যারা আগের পার্টটা এখনও শোনোনি, নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে এক্ষুনি শুনে নাও, তাহলে বুঝতে পারবে ওদের সাথে ঠিক কি হয়েছিল এই ঘটনারই পার্ট 1-এ। চলো তাহলে শুরু করা যাক। দরজায় দুবার টোকা পড়তেই ওরা চমকে উঠল। তারপর অলিভিয়া গিয়ে দরজাটা খুলতেই দেখল দীপ দাঁড়িয়ে আছে রেডি হয়ে। দীপ ওদের দেখে বলল, কে রে, তোদের এরকম চোখ মুখ কেন? এরকমভাবে ওই চেয়ারটাকে গোল করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু হয়েছে নাকি তোদের? অলিভিয়া কিছু উত্তর না দিয়ে ওই চেয়ারের নিচটার দিকে আঙুল দিয়ে দেখালো। দীপ দেখে একটু চমকে উঠল। এক রাশি চুল ছেঁড়া পড়ে আছে জড়ো হয়ে। দীপ একটু অবাক হয়ে বলল, এটা কি? এরকম এক গুচ্ছ চুল এখানে কি করে এলো এই সাত সকালে? উপাসনা একটু চাপা গলাতে বলল, সকালে নয়, এটা রাত থেকেই এখানে আছে। যে কাল মাঝরাতে এখানে বসেছিল চুল খুলে, এটা তারই চুল ছেঁড়া। আমি ঠিক এরকমই চুল ছেঁড়া কাল বাথরুমে দেখেছিলাম। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার নয়। আর আমি ওই রাতের অন্ধকারে যেটুকু দেখতে পেয়েছি তাতে আমি নিশ্চিত যে ওইটা বর্ষারই চুল। বর্ষা কিছু বলার আগেই অলিভিয়া বলল, দীপ, খুব অদ্ভুত ব্যাপার স্যাপার হচ্ছে জানিস। কাল রাত থেকে এটা হচ্ছে। মানে উপই বলছিল কাল রাতে নাকি ও পরিষ্কার শুনেছে ওর পাশেই কেউ বিড়বিড় করে কিছু বলছিল, আর বর্ষার মতোই গলার আওয়াজ তার। কিন্তু ওইটা বর্ষা ছিল না, সেটা বর্ষা নিজেই বলেছে সকালে। আর তারপর দেখেছে কেউ আয়নার সামনে লম্বা চুল খুলে বসেছিল মাঝরাতে, সেটাও বর্ষারই মতো লেগেছে ওর। তবে বর্ষা এর মধ্যে কোনোটাই করেনি। যদি তাই হয় তবে সেই বিড়বিড় করে কে কথা বলছিল, আর ওইটা কে বসেছিল চেয়ারে কাল রাতে? আর আমি উপকে রাতে বলতেও শুনেছি যে ও বর্ষাকে কিছু একটা করতে বারণ করছে, ঘুমোতে বলছে। মানে ও সত্যি দেখেছে আর শুনেছে এগুলো। এসব কি হচ্ছে বলতো দীপ? ঠিক সুবিধের লাগছে না ভাই ব্যাপারটা। আমার কিন্তু বেশ ভয় ভয় লাগছে। মানে এই হোমস্টেটায় কোনো গড়বড়। পুরো কথাটা শেষ করার আগেই দীপকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়া, আমি নিজেও বুঝতে পারছি না, এসব কি বলছিস কি তোরা?
আর এই চুলই বা কোত্থেকে এলো? ঠিক আছে শোন, আপাতত এই চুলটা ডাস্টবিনে ফেলে দিয়ে তোরা রেডি হয়ে নে। আমরা রাস্তায় যেতে যেতে ব্যাপারটা নিয়ে কথা বলবো, কেমন? দেখ, বেশি ভেবে না লাভ নেই, হতে পারে পুরোটাই খুবই নর্মাল ব্যাপার, আমরাই বেশি ভাবছি। চল, গাড়ি একটু পরেই চলে আসবে, যা যা করার করে নে। ওইদিকে শ্রীও কিন্তু রেডি হয়ে গেছে। এই বলে দীপ চুলগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর ওরা আর এইসব নিয়ে কিছু কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। কিন্তু বলাই বাহুল্য যে ওদের মাথায় তখন ওই সব কথাই ঘুরছে। আর বিশেষ করে উপাসনা খুব বেশি চিন্তিত হয়ে পড়েছে যে সব কিছুর সাথে ও বর্ষার মিল কেন পাচ্ছে। বর্ষা তো নিজে বলেছে যে এইসবও করেনি। সত্যি তো, অত রাতে আয়না দিয়ে মুখ দেখবে? এটা তো হতে পারে না, কি করে মুখ দেখবে ওই অন্ধকারে? আর অলিভিয়া যদি ঘুমোয় তাহলে ও কার সাথেই বা ওরমভাবে বিড়বিড় করে কথা বলবে? কোনোটাই তো যুক্তিসঙ্গত নয়। যাই হোক, ওরা রেডি হয়ে নিল আর ওইদিকে কিষান দাও গাড়ি নিয়ে এসে হাজির হয়েছে হোমস্টের সামনে। ওরা 5 জনেই নিচে নামলো বেরোবে বলে। মল্লিকা দি ওদের দেখে বলল, যাও যাও ঘুরে এসো, ভালো করে ঘুরবে কিন্তু। আর আজ বিকেলেও কিন্তু বনফায়ার হবে, কেমন? আর কাল রাতে কোনো রকম অসুবিধা হয়নি তো ঘরে? এটা শুনেই উপাসনা প্রায় বলেই ফেলছিল, কিন্তু দীপায়ন ওকে থামিয়ে দিয়ে কথাটা ঘুরিয়ে দিল। তারপর ওরা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ল। হোমস্টের গেট দিয়ে বাইরেটা বেরোতেই এইসব ভয় চিন্তা কোথায় গায়েব হয়ে গেল নিমেষেই। কি মায়াবী সুন্দর দৃশ্য! হালকা কুয়াশাচ্ছন্ন সেই পাইন দেওদারের জঙ্গল, পাখিদের কোলাহল, আর দূরে যত দূর চোখ যাচ্ছে ছোট্ট ছোট্ট বাড়িঘর, যেগুলো রাতের বেলা আলো জ্বললে মনে হয় হাজারো তারা নেমে এসেছে মাটিতে। আর ওই সবুজ পাহাড়ের গা ঘেঁষে মেঘগুলো উড়ে চলেছে দিশাহীন হয়ে। এইসব দেখে ওদের সেই ভয় চিন্তা ভাবনা আর কি মনে থাকবে? তাড়াতাড়ি করে ওরা গাড়িতে উঠে পড়ল এবং কিষান দাস স্টার্ট দিল গাড়িটা। তারপর সেই পাহাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে চলল গাড়ি। ওদের প্রথম ডেস্টিনেশন হলো তিনচুলে। এক্ষেত্রে বলে রাখি, তিনচুলে কথাটির অর্থ হলো 3 চুল্লা, মানে 3টে ওভেন। অর্থাৎ সেখানে 3টে পাহাড়ের চূড়া আছে পাশাপাশি, যেটা ওরামি দেখতে লাগে, তাই এমন নাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ওরা গাড়িটা একটু থামালো একটা চায়ের দোকানের সামনে। তারপর সেখানে চা আর বিস্কুট অর্ডার করে সরু রাস্তার পাশে ছোট্ট দোকানটির চেয়ারে বসলো। এটা কিন্তু আমাদের কলকাতার চায়ের দোকান নয়, যে পাশেই ব্যস্ত রাস্তা, গাড়ির ধোঁয়া, চারিদিকে গাড়ির আওয়াজ, বিল্ডিংয়ের আওয়াজ। একদমই তা না, এটা পাহাড়ের কোলে চায়ের দোকান। এখানে বেঞ্চে বসে দেখা যায় পাশেই গভীর খাদ, আর একদিকে লম্বা পাহাড়, যত দূর চোখ যায় শুধুই পাহাড়ে ঘেরা, আর তারই মাঝে ছোট্ট ছোট্ট বাড়িঘর। আর এখানে কোলাহল বলতে পাখি আর মাঝে মাঝে টয় ট্রেনের হর্ন, এছাড়া সেরকম কোনো শব্দ কানে আসে না। তারপর ওরা গরম গরম চা খেতে খেতে বলল, এই সৌন্দর্য না দেখলে বোঝাই যাবে না এটার কি মায়া আছে। চায়ে চুমুক দিয়ে দীপ বলল, আচ্ছা বর্ষা, তুই শিওর যে তুই ঘুমের ঘোরে স্বপ্ন দেখে কিছু বিড়বিড় করছিলিস না? আর হয়তো ঘুমের ঘোরেই উঠে চেয়ারে গিয়ে বসেছিলিস? মানে হ্যাঁ, এটা একটু অদ্ভুত বটে, কিন্তু তুই না হলে ওটা... বর্ষা গম্ভীরভাবে বলল, না, আমি কেন অত রাতে এই ঠান্ডার মধ্যে উঠে যাব? আর বিড়বিড়ও আমি করিনি, এটা আমি নিশ্চিত। এইসব ছাড়, ওই যে ওরম একগুচ্ছ চুল ছেঁড়া অদ্ভুতভাবে পড়েছিল ঘরের মাঝে, ওইটা কি? রাতে শোয়ার সময়ও আমরা ওইটাকে দেখিনি, তাহলে অত ভোরবেলা ঠিক আয়নার সামনেই চেয়ারের নিচে ওটা কেন পড়েছিল বলতো?
সবই কেমন যেন অদ্ভুত লাগছে, কেমন রহস্যজনক। ওরা সবাই কিছুক্ষণ চুপ করে রইল। সবাই যেন গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে। যতই হোক, ওরম পাহাড়ি এলাকায় ওরা 5 জন একা, কোথায় কি ঘটবে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। ঠিক তখন কিষান নিস্তব্ধতা ভেদ করে ওদের ডাক দিল যে এবার এগোতে হবে, নয়তো পৌঁছাতে দেরি হয়ে যাবে। তারপর ওরা তাড়াতাড়ি গাড়িতে চাপলো এবং আবার ছুটল গাড়ি। খানিকটা যাওয়ার পর সৃজিত হঠাৎই কিষানকে জিজ্ঞেস করলো, আচ্ছা কিষানদা, বলছি মানে এই হোমস্টেটা যেটায় আমরা উঠেছি ওইটা ঠিক কেমন বলো তো? মানে কেমন ফিডব্যাক দেয় সব গেস্টরা? তুমি তো অনেক ট্যুরিস্ট নিয়ে ট্রিপ করো, তো এই হোমস্টেতে যারা থাকে এমনিতে কেমন বলে সবাই? কিষান উত্তর দিল, হ্যাঁ তো আমি তো অনেক ট্যুরিস্টই নিয়ে ঘুরি, এই হোমস্টেরও অনেক আদমি আমি ঘুরিয়েছি, সবাই তো খুব ভালোই বলে স্যার, उनादर बिहेवियर सब कुछ अच्छा है। हाँ, एक बात है, ये थोड़ा इंटीरियर में है, तो इसीलिए खूब चुपचाप থাকে, রাতে একদমই শান্ত, তাই তো অনেকেই খুব পছন্দ, আবার অনেকেরই একটু ভয় ভয় পায় এই আর কি। তা আপনাদের কেমন লাগলো স্যার? সৃজিত একটু সবার দিকে তাকিয়ে নিয়ে বলল, না না, বেশ ভালোই, মানে খুবই ভালো। হ্যাঁ, রাতে খুবই চুপচাপ কিন্তু ভালো। সৃজিত বলতে গিয়েও নিজেকে আটকে নিল। বেকার এইসব বললে কিভাবে কে নেবে, কি বলবে, থাক আগে নিজেরা শিওর হোক ওগুলো কি হচ্ছে, তারপর দেখা যাবে। তারপর বেশ অনেকটা রাস্তা যাওয়ার পর ওরা পৌঁছালো তিনচুলেতে। একটা সাইড করে গাড়িটা থামালো। গাড়ি থেকে নেমেই ওরা যেন মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। সে কি দৃশ্য, যেন স্বর্গরাজ্য। চারোদিকে খাড়াই পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝে সরু রাস্তা, আর অত উপরে ঠান্ডা হাওয়া যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে শরীর মন দুই। এরকমও সুন্দর হতে পারে? 3টে পাহাড়ের চূড়াতে রোদের আলো পড়েছে, যেন সোনার মতো ঝিলিক দিয়ে উঠছে সেগুলো। রাস্তার সাইডে বেঞ্চও পাতা আছে, সেখানে গিয়ে ওরা বসলো একটু। সবাই যখন সেই অসম্ভব সুন্দর প্রকৃতিকে অনুভব করছে, এমন সময় অলিভিয়া সেখানের ভিডিও করতে করতে চমকে উঠল বর্ষাকে দেখে। দেখল বর্ষা পিছন ঘুরে খাদের একদম ধারে গিয়ে দাঁড়িয়ে আছে, আর ওর লম্বা চুলগুলো সেই কনকনে হাওয়ার দাপটে উড়ে এলোমেলো হয়ে যাচ্ছে। এই অবধি তো তবুও ঠিক ছিল, এরপর ও যা দেখল সেটা দেখে ওর শিরদাঁড়া দিয়ে যেন শিহরণ খেলে গেল। ও তাড়াতাড়ি করে উপাসনাকে ডেকে বলল, ওই ওই তাড়াতাড়ি একবার দেখ, ওদিকে বর্ষার দিকে দেখ, ওই দেখ, দেখলি ওইটা? কিছু বুঝতে পারছিস? উপাসনা তাড়াতাড়ি করে বর্ষার দিকে তাকাতেই যেন চমকে উঠল। ও চোখগুলো বড় বড় করে অলিভিয়াকে বলল, অলি, আমি যেটা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস? মানে ওইটা কি ওরই চুল ছিল তাহলে? রাতে ওইটা চেয়ারে বর্ষাই বসেছিল আর বিড়বিড় করে বর্ষাই কিছু বলছিল। ওরা দুজনেই পরিষ্কার দেখতে পাচ্ছিল যে বর্ষার যখন চুলগুলো সেই পাহাড়ি হাওয়ায় উড়ে এলোমেলো হয়ে যাচ্ছিল, তখনই দেখা যাচ্ছিল ওর মাথার পিছনে বাঁ দিকে বেশ কিছুটা জায়গা চুল নেই, গোল হয়ে মাথার চামড়া পুরো দেখা যাচ্ছে। ওইটা দেখেই যেন ওর গা শিউরে উঠেছে। তার মানে এই যে একগুচ্ছ চুল ছেঁড়া দুবার ওদের ঘরে দেখা গেছিল, সেটা কি তাহলে বর্ষারই? কিন্তু এরকম অদ্ভুতভাবে ও নিজের চুল ছিঁড়বেই বা কেন? দুবারই এটা লুকিয়ে গেল কেন ওদের থেকে? বলল না কেন?
যখন ওরা জিজ্ঞেস করছিল, কারণ অত বড় চুল ওদের মধ্যে আর তো কারোর নেই। ওরা ঠিক করলো এক্ষুনি এই কথাটা নিয়ে কিছু জিজ্ঞেস করবে না বর্ষাকে। উপাসনা তাড়াতাড়ি করে গিয়ে বর্ষাকে ডাকতেই বর্ষা যেন চমকে উঠল। কি রে, এত ধারে দাঁড়িয়ে এক মনে ওইদিকে কি দেখছিস, কি ভাবছিস? চল এদিকে আয়, উপাসনা বর্ষাকে বলল। বর্ষা একটু কেমন আশ্চর্য হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি এখানে কেন দাঁড়িয়ে আছি? চল চল ওদিকে চল। এমনি হয়তো এসেছিলাম দেখতে যে খাদটা কতটা গভীর। তারপর ওরা সবাই মিলে আবার উঠে পড়ল গাড়িতে। এবার এর পরের লোকেশন লামাহাট্টা। কিষান জিজ্ঞেস করলো, ভালো লাগছে তো? কোনো অসুবিধা হলে আমাকে বলবেন কিন্তু। ওরাও বলল যে খুব ভালো লাগছে, এরকম জায়গা, এরকম ভিউ ভালো লাগবে না আবার? কিন্তু ওদের চারজনের মনের ভিতর এখন তোলপাড় চলছে যে ওইটা কি দেখলো। বর্ষার মাথায় ওরকম চামড়া দেখা যাচ্ছে, ওরকমভাবে চুল ছেঁড়া। বর্ষার সাথে কি কিছু খুব খারাপ হচ্ছে? কি রহস্য আছে যে বর্ষা ওদের বলছে না? কোনো ক্ষতি হবে না তো বর্ষার? এইসব ভাবতে ভাবতে বেশ অনেকক্ষণ চলার পর ওরা এসে পৌঁছালো লামাহাট্টা। সে এক অদ্ভুত মায়াবী সুন্দর জায়গা। সে এক অদ্ভুত মায়াবী সুন্দর জায়গা। ঢোকার পথেই রাশি রাশি রং বেরঙের ফুলের গাছ। তারপর যত উপরে উঠছে ঘন সবুজে ভরা পাইন গাছের সমারোহ। তারপর আরও কিছুটা উঠতে একটা ছোট্ট লেকও আছে। একদম শান্ত নিরিবিলি, শুধু একটানা নানা রকম পাখিদের কিচমিচ শব্দ। অদ্ভুত সেই দৃশ্য। ওদের মনে যতই দুশ্চিন্তা থাক, সেই মায়াবী সৌন্দর্য দেখে ওরা নিমেষেই সব ভুলে যেন মত্ত হয়ে গেছিল সেই নেশায়। ছবি তুলছে, ভিডিও করছে, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল যাতে একটা অংশ বাকি না থেকে যায়। স্বাভাবিকভাবে ওরা এইসব দেখতে দেখতে এই দিকেই মগ্ন হয়ে গেছে। হঠাৎই উপাসনার খেয়াল হলো বর্ষা নেই ওদের সাথে। ও চারদিকটা চংমং করে দেখতে লাগলো, কিন্তু বর্ষা সেখানে কোথাও নেই। উপাসনার তো হার্টবিট পুরো দৌড়াচ্ছে। বর্ষাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও বাকিদের বলতেই ওরা চারদিকটা দেখতে লাগলো যে আবার বর্ষা কোথায় চলে গেল একা একা। কিছুটা নিচের দিকে নামতেই হঠাৎ উপাসনার চোখ গেল সেখানেই একটা উঁচু ওয়াচ টাওয়ারের উপরে। দেখতেই ওর বুকটা যেন ধড়াস করে উঠল। ও দেখল সেই ওয়াচ টাওয়ারের জানলা দিয়ে লম্বা চুল ঝুলিয়ে কেউ যেন দাঁড়িয়ে আছে। নিচে দিয়ে শুধু তার চুলটাই দেখা যাচ্ছে। নিচে দিয়ে হঠাৎ করে চোখ পড়লেই ভয় লাগবে ওরকম লম্বা চুল ঝুলিয়ে দাঁড়িয়ে আছে কোনো মহিলা। ওর বুঝতে দেরি হলো না যে ওইটাই বর্ষা। আর ওইটা যে বর্ষারই চুল সেটা তো উপাসনা একেবারে নিশ্চিত। ও তাড়াতাড়ি করে বাকিদেরও দেখালো এবং ওরা পড়ি কি মরি করে সেই উঁচু ওয়াচ টাওয়ারে দৌড়ে দৌড়ে উঠল। উঠেই দেখে বর্ষা এক দৃষ্টিতে জানলা দিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে। যেন কোনো হুঁশই নেই, কেমন যেন অদ্ভুত শূন্যতা সেই দৃষ্টিতে। দেখে কেমন যেন একটু অস্বস্তি হলো ওদের। উপাসনা তাড়াতাড়ি করে গিয়ে বর্ষার হাত ধরে বলল, কি রে বর্ষা, পাগল হয়ে গেছিস নাকি ভাই? আমাদের কি একটু শান্তিতে ঘুরতে দিবি না নাকি রে? এরকমভাবে কাউকে না বলে একা একা এখানে উঠে এমন অদ্ভুতভাবে হাঁ করে ওদিকে তাকিয়ে কি দেখছিস? আমরা তোকে খুঁজে খুঁজে হয়রান হচ্ছিলাম। কি হয়েছে কি বলতো তোর? ঘুরতে ইচ্ছা করছে না? সকাল থেকেই কেমন চুপচাপ ছাড়া ছাড়া ভাব, হাসি মজা গল্প কোনোটাই তো করছিস না। বর্ষা কেমন যেন ঘোরের মধ্যে ছিল। উপাসনা ডাকতেই যেন ওর ঘোর কাটলো। আর এই নিয়ে এটা বেশ অনেকবারই হলো। এবার ও
ওদের সত্যি ভয় লাগা শুরু হয়েছে। এরকম পাহাড়ি এলাকায় ওরা 5 জন কি করবে? বর্ষার কিছু হলে সামলাবে কি করে? বর্ষা এরকম অদ্ভুত আচরণই বা কেন করছে? আর ওর মাথার ওই চুল ছেঁড়া, ওইটাও তো সাংঘাতিক একটা ব্যাপার। ঠিক কি যে হচ্ছে ওদের সাথে আর কি কি ঘটতে চলেছে ওরা নিজেরাই ভেবে উঠতে পারছে না। বর্ষা নিজেও কিছু উত্তর দিতে পারল না। ও নিজেও যেন আকাশ থেকে পড়ল যে অতক্ষণ এই উঁচু ওয়াচ টাওয়ারে উঠে দাঁড়িয়ে আছে। যাই হোক, ওরা তাড়াতাড়ি করে ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে এসে গাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপর তাড়াতাড়ি করে গাড়িতে উঠেই বলল হোমস্টের দিকে চলতে। কিষানের একটু অদ্ভুত লাগলো যে হঠাৎ ওদের কি হলো, এরম চোখ মুখ ফ্যাকাশে তাড়াতাড়ি হোমস্টেতে ফিরে যেতে চাইছে। কিন্তু সে কিছু আর প্রশ্ন করল না। তারপর প্রায় 2 ঘন্টা মতো রাস্তা অতিক্রম করে শেষমেশ পৌঁছালো ওদের হোমস্টের কাছে। তারপর কিষানদা ওদের নামিয়ে চলে গেল। মল্লিকাদি নিচেই দাঁড়িয়েছিল। ওদের দেখে বলল, কি ঘোরা হয়ে গেল? একটু পরেই কিন্তু আমাদের বনফায়ার শুরু হবে। 7টা নাগাদ তোমরা সবাই কিন্তু নিচে চলে এসো, কেমন? ওদের সাথে যা যা হচ্ছিল তারপর ওদের আর উত্তেজনা ছিল না। তবুও যাতে কেউ কিছু বুঝতে না পারে তাই হেসে কথা বলে উপরে চলে গেল। তারপর 5 জনেই উপাসনারা যে ঘরে থাকছিল সেই ঘরে ঢুকে গেল। ওরা আগে থাকতেই ঠিক করে নিয়েছিল যে বর্ষার সামনে ওই সব কিছু নিয়ে আলোচনা করবে না, যা ওরা দেখেছে বর্ষার মাথায়, বা যা কিছু ওরা সন্দেহ করছে ওকে নিয়ে। তাহলে হয়তো বর্ষা আরও ঘাবড়ে যাবে, ভয় পাবে। তাই সেরকম কিছু না বলে নর্মালি কাল থেকে যা যা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছিল। এখনও বর্ষা এটাই বলে যাচ্ছে যে ও কিচ্ছু জানে না, কিছু বুঝতেও পারছে না। তারপর বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটু যেন ফ্রেশ লাগছে ওদের, এতক্ষণ মাথায় যা চলছিল। তারপর 7টা 10-15 নাগাদ মল্লিকাদের ডাক পড়তেই ওরা রেডি হয়ে নিচে গেল, যাতে ওই সবগুলো ভুলে থাকতে পারে, একটু সাবলীল হয়। আগের দিনের মতোই সবাই ওখানে এসে হাজির। খুব মজা আনন্দ করছে, গান চলছে। ওরাও বাকি সবার সাথে গল্প আড্ডাতে মত্ত হলো। গরম গরম চা, কফি, পকোড়া সবই ছিল। ওইদিকে আগুনে চিকেন রোস্ট চলছে আর তার গন্ধে চারদিক মাতিয়ে দিচ্ছে। ওরম ঠান্ডা নিরিবিলি পরিবেশ, শুধু ঝিঁঝিদের ডাক আর মাঝে মাঝে কুকুরের ডাক, আর তারই মাঝে শুধু এখন ওদের গান, নাচ, খাওয়া দাওয়ার উল্লাস চলছে। আগুনের চারপাশে অনেকজন গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। কেউ কেউ এখনও গানের তালে তালে নাচছে, কেউ আবার খাওয়ায় মত্ত। ওরা 5 জনও খাওয়া দাওয়া সেরে এবার ভাবলো একটু আগুনের সামনে বসে বাকিদের সাথে আড্ডাতে যোগ দেবে। দীপায়ন, সৃজিত, অলিভিয়া বসে গেল সেখানে। দীপায়ন, সৃজিত আর অলিভিয়া বসে গেল সেখানে। উপাসনাও বসতেই যাবে, তখনই বর্ষা ওকে ডেকে বলল, আমি আমি না বসবো না, আমার ভালো লাগছে না, আমি উপরে যাচ্ছি। হ্যাঁ, তোরা মজা কর, খাওয়ার সময় আমাকে ডাকিস, কেমন? উপাসনা একটু ঘাবড়ে গেল। ও বলল, কেন, শরীর খারাপ লাগছে নাকি? খুলে বল তো আমায়, তোর কি হচ্ছে? আমরা সবাই আছি তো, বল। বর্ষা খানিক চুপ করে থেকে তারপর একটু নিচু গলাতে উত্তর দিল, না আসলে আমার না আগুনে ভয় লাগছে। মানে ওই যে আগুন জ্বালিয়েছে না, ওইটার সামনে যেতেই কেমন ভয় লাগছে জানিস, ভালো লাগছে না শরীরটা। ওই ওই আগুনের সামনে আমি বসতে পারবো না। উপাসনা অবাক হয়ে গেল। ও একটু ভেবে নিয়ে বলল, কি মানে, তোর আগুনে ভয় লাগছে? ওই কাঠ দিয়ে জ্বালানো আগুনে ভয়? তোর তো জীবনে আগুনে ভয় ছিল বলে জানতাম না। কি হচ্ছে তুই খুলে বলতো আমাকে। বর্ষা বলল, ও ও কিছু না, ছাড়, আমার শরীর খারাপ নয়, আমি একদম ঠিক আছি। কিন্তু সত্যি বলছি, আমার আগুনে ভয় লাগছে, খুব খুব একটা ভালো লাগছে না, কেমন কেমন যেন হচ্ছে আগুনটা দেখে। আর জানিস তো, আমার মাথায় এই বাঁ দিকটা খুব ব্যথা হয়ে আছে, কেন জানি না, হাত দিলে বা মানে চুল আঁচড়ালেই লাগছে। উপাসনা দেখলো
বর্ষা নিজের মাথার পিছনে বাঁ দিকে ঠিক সেই জায়গাটাই দেখাচ্ছে যেটা ওরা সকালেই লক্ষ্য করেছিল চুল নেই। উপাসনা এসব শুনে আর দেখে যেন ভীষণই ভয় পেতে লাগলো। ও বুঝেই উঠতে পারছিল না ঠিক কেমনভাবে রিয়্যাক্ট করবে বর্ষার সামনে। ওইদিকে অলিভিয়া, দীপায়ন আর সৃজিত ওদের দুজনকে ওরকম দূরে দাঁড়িয়ে কথা বলতে দেখেই উঠে এলো ওদের দিকে। তারপর সব শুনে ওরা নিশ্চিত হয়ে গেছিল কিছু খুব খারাপ হচ্ছে ওদের সাথে। ওরা তাড়াতাড়ি বর্ষাকে নিয়ে ওদের ঘরে চলে গেল। তারপর ঘরে গিয়ে ওরা যা দেখলো সেটা দেখে ওদের এবার সত্যি যেন ভয়ে গলা শুকিয়ে আসছিল, হার্টবিট যেন মাত্রা ছাড়াচ্ছিল। ওরা দেখলো বর্ষার হাতে আর ঘাড়ের কাছে বেশ বড় বড় দুটো আঁচড়ের দাগ। কিন্তু এই দুদিনে এটা ওরা খেয়ালই করেনি। আশ্চর্যর কথা হচ্ছে বর্ষা নিজেই এটা জানতো না, খেয়ালও করেনি এতদিনে। ওরা দেখানোর পর বর্ষা যেন আকাশ থেকে পড়লো। এ মা, এ কি রে, আঁচড়ের দাগ কি করে হলো? কে করলো এরকম? আমি তো খেয়ালই করিনি। আর কোনো রকম ব্যথাও তো নেই। হঠাৎ কোথা থেকে এলো বলতো? কি হচ্ছে রে আমার সাথে? আমার কিছু ঠিক লাগছে না রে, ভয় লাগছে, সত্যি বলছি। ওরা নিজেরাও ভয়তে তখন কাবু। কিন্তু তবুও বর্ষাকে সান্ত্বনা দেওয়ার জন্য দীপ বলল, আরে কিছু না, কিছুভাবে তো নিজেরই নখ দিয়ে লেগেছে হয়তো, খেয়াল করিসনি, এত ভয় পাওয়ার কি আছে। কিন্তু মনে মনে ওরা সবাই জানে যে অলিভিয়া, বর্ষা বা উপাসনা কারুর হাতেই লম্বা নখ নেই, তো আঁচড়ের দাগ পড়ারও কোনো সম্ভাবনাই নেই। বর্ষা একটু চিন্তিত গলায় বলল, কিন্তু আমার হাতে বা ওদের কারুর হাতেই তো সেরকম নখ নেই রে, তবে এই আঁচড় কে করলো এরকম? আঁচড়ের দাগ তো ভালো নয় শুনেছি। মা বলে এইগুলো নাকি শয়তানের আঁচড়, মানে কোনো খারাপ এনার্জি বা অপদেবতা যদি আশেপাশে থাকে বা প্রভাব ফেলে তাহলে এরকম আঁচড়ের দাগ হয়। আমারও কি তাহলে সেরকম কিছুই হয়েছে? ওরা এটার পর আর কিছু উত্তর দিতে পারল না। সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল বর্ষার দিকে তাকিয়ে। আর ঠিক তখনই পরিস্থিতি আরও ভয়ঙ্কর করে সেই হোমস্টেতে নেমে এলো অন্ধকার। হ্যাঁ, ঠিক তখনই কারেন্ট অফ হয়ে গেল। পুরো অন্ধকার ঘুটঘুটে হয়ে গেল ওদের ঘরটা। আর কেউ কাউকে দেখতে পাচ্ছে না। দীপায়ন তাড়াতাড়ি করে পকেট থেকে মোবাইলটা বের করতেই যাবে ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য, ঠিক তখনই ওদের কানে ভেসে এলো বিড়বিড় করে কথা বলার শব্দ। হ্যাঁ, ঠিক সেরকমই গলার আওয়াজ, ঠিক সেরকমই বিড়বিড় শব্দ যেমনটা উপাসনা গতকাল রাত্রে শুনেছিল। আর ঠিক তখনই ওদের ঘর থেকে একটা ভয়ঙ্কর আর্তনাদ শোনা গেল। ভয় পেয়ে চিল্লিয়ে উঠলে যেমন আওয়াজ হয় সেরকমই চিল্লানোর শব্দ পেল উপাসনার গলায়। দীপায়ন, সৃজিত, অলিভিয়া ভয়ে ঠক ঠক করে কাঁপছে। কিছু দেখতে পাচ্ছে না কি চলছে ওদের আশেপাশে, শুধু অনুভব করতে পারছে। আর ওইদিকে ভয়ঙ্কর সেই বিড়বিড় করে শব্দটা তখনও পরিষ্কার ভেসে আসছে ওদের কানে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না উপাসনাই বা ওরম চিল্লালো কেন, আর ওই বিড়বিড় করে শব্দটা ওদের ঘরে কে করছে। ওরা 5 জন ছাড়া ওই ঘরে তো আর কেউ নেই। তবে ও মন বিড়বিড় করে কে কথা বলছে? 5 জন ছাড়াও
ওই ঘরে কি আর কেউ আছে ওই সময়? এরপর ঠিক কী ঘটলো ওদের সাথে, কে ওরমভাবে বিড়বিড় করে কথা বলছিল, আর উপাসনাই বা অমন ভয়ঙ্কর আর্তনাদ কেন করলো, এরপর আর ঠিক কী কী বিপদ আসতে চলেছে ওদের জীবনে, কেনই বা বর্ষার সাথে এমন হচ্ছে, তবে কি বর্ষার উপর কোনো বড় বিপদ ঘনিয়ে আসছে, কোনো অপদেবতা বা প্রেতাত্মাই কি বর্ষার উপর প্রভাব ফেলেছে, সবটা জানতে হলে শুনতে হবে আমার পরের ভিডিওটি, এই ঘটনারই অন্তিম পর্ব, পার্ট 3। কেউ যদি পার্ট 1 মিস করে থাকো অবশ্যই গিয়ে শুনে নাও। এরকম আরও ভয়ঙ্কর ভূতের ঘটনা আমি শুনিয়েছি, যেমন ডুয়ার্সে ঘুরতে গিয়ে এক পরিবারের সাথে ঘটেছিল মর্মান্তিক ঘটনা। কেউ এখনও না শুনে থাকলে স্ক্রিনে আসা ভিডিওটিতে গিয়ে দেখে নিতে পারো। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। দ্য ডার্ক প্লেসে।